Everyone, welcome back after a long Eid vacation. I believe you enjoyed that leisure time very much. Our free time has ended. Now it is high time we started our class again. We were discussing completing sentences, question number 4. Before Eid break, I took 2 classes on completing sentences. Now I will start my 3rd class. Before vacation, we completed about 11 rules, and now we will start from rules number 12. দেখো এখানে হচ্ছে বাই প্লাস উইদাউট, মাঝে মাঝে তোমার বাই প্লাস উইদাউট ইউজ করে একটা অংশ থাকতে পারে আর বাকি অংশটা তোমাকে লিখতে হবে। যেমন দেখো কিছু উদাহরণের সাহায্যে আমি দেখানোর চেষ্টা করছি। বাই অর উইদাউট, বাই উইদাউট এগুলোর পর যদি ভার্ব আসে তাহলে ভার্বটা সবসময় আইএনজি ফর্ম দিতে হয়। কারণ হচ্ছে যে বাই উইদাউট এগুলো হচ্ছে প্রেপোজিশন, আর তোমরা জানো যে প্রেপোজিশন যেগুলো রয়েছে এগুলোর পরে যখন তুমি ভার্ব দিবা তখন সেটাকে অবশ্যই সেটার আইএনজি ফর্ম করতে হবে। চলো আমরা কিছু উদাহরণ দেখার চেষ্টা করি। বাই enjoying online classes, অনলাইন ক্লাস এনজয় করার মাধ্যমে শুধু এখানে এতটুকু থাকতে পারে, তারপরে কি হবে সেটা তোমাকে বলতে হবে। আর এগুলো হচ্ছে সাধারণত যে ফ্রেজ, এই ফ্রেজগুলোর পরে কমা বসে এবং তারপরে একটা সাবজেক্ট বসাতে হয়। কারণ হচ্ছে যদি কোনো ফ্রেজের শুরুতে প্রিপোজিশন থাকে সেটাকে প্রিপোজিশনাল ফ্রেজ বলা হয়, আর প্রিপোজিশনাল ফ্রেজ কখনো সাবজেক্ট বা অবজেক্টের অন্তর্ভুক্ত হতে পারে না। সেক্ষেত্রে যেহেতু অন্তর্ভুক্ত হতে পারে না, এক্ষেত্রে শুধু যদি প্রিপোজিশনাল ফ্রেজটুকু তোমার দেওয়া থাকে কোশ্চেনে, তাহলে তোমাকে এখানে একটা সাবজেক্ট দিয়ে শুরু করতে হবে। যেমন এখানে দেখো, বাই এনজয়িং অনলাইন ক্লাসেস, এনজয়িং অনলাইন ক্লাসগুলো উপভোগ করার মাধ্যমে উই ক্যান gather our knowledge, is staying in home. তাহলে দেখো এখানে হয়তো তোমাকে এই পর্যন্ত দেওয়া থাকবে আর বাকিটুক তোমার অর্থ অনুযায়ী লিখতে হবে। তাহলে দেখো, বাই এনজয়িং অনলাইন ক্লাসেস, অনলাইন ক্লাস এনজয়িংয়ের মাধ্যমে উই ক্যান গ্যাদার আওয়ার নলেজ, আমরা আমাদের নলেজগুলো ইনরিচ করতে পারি স্টেইং ইন হোম, ঘরে বসি। আরও কিছু উদাহরণ দেখো, by appreciating his writing, অ্যাপ্রিশিয়েটিং মানে মূল্যায়ন করে, তাহলে তার লেখাকে মূল্যায়ন করে আই মার্কড 12 out of 12। এখানে খেয়াল করো, বাই অ্যাপ্রিশিয়েটিং, তাহলে বাই অ্যাপ্রিশিয়েটিং এখানে দেখো ভার্ব এসেছে, তাহলে ভার্বের পরে মানে ভার্বের সাথে কিন্তু আইএনজি ফর্ম যুক্ত হয়েছে। বাই অ্যাপ্রিশিয়েটিং ইজ রাইটিং, তার রাইটিংটাকে মূল্যায়ন করে আমি মার্ক দিয়েছি 12 out of 12। এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার রয়েছে, আমি যদি এখানে লিখতাম যে 12 এইভাবে যদি লিখতাম উইথ ম্যাথমেটিক্যাল ডিজিট, ইট ওয়াজ রং। তাহলে এটা কিন্তু আমি 12 এভাবে লিখতে পারবো না। কারণ হচ্ছে বিফোর 100 ইউ হ্যাভ টু রাইট ডাউন ইন ইংলিশ দ্য নাম্বার, ইউ হ্যাভ টু রাইট দ্য নাম্বার ইন ইংলিশে লিখতে হবে 100 আগ পর্যন্ত। 100 পর তুমি এভাবে ম্যাথমেটিক্যাল ডিজিটে তুমি লিখতে পারবে।
দেখো সব সময় যে এগুলোর পরে যে ভার্ব হবে তাও কিন্তু না, ভার্ব ছাড়াও অন্য যে কোনোভাবে ফ্রেজ গঠিত হতে পারে। এই যে দেখো এখানে খেয়াল করো, এখানে দেখো উইদাউট ইন্ডাস্ট্রি উই cannot reach our goal। হ্যাঁ, ইন্ডাস্ট্রি ছাড়া, উইদাউট ইন্ডাস্ট্রি, তাহলে দেখো এখানে একটা নাউন সহকারেও কিন্তু একটা নাউনও বসতে পারে। তাহলে উইদাউট ইন্ডাস্ট্রি, পরিশ্রম ছাড়া উই ক্যানট রিচ আওয়ার গোল, এখানে শুধু দেখা যায় এতটুক দেওয়া থাকবে উইদাউট ইন্ডাস্ট্রি, আর তারপরে যে অংশটুক সেগুলো তোমাকে লিখতে হবে। ওকে, তারপর চলো আমরা তারপরে রুলে চলে যাচ্ছি। নাম্বার 13 হচ্ছে ইনফাইনিটিভ অথবা ইনফাইনিটিভ ফ্রেজ। infinitive or infinitive phrase। You know that infinitive is the base root form of verb। তাহলে অর্থাৎ যে ভার্বের যে বেস ফর্ম এটাকে ইনফাইনিটিভ বলা হয়। আর ফুল ইনফাইনিটিভ এখানে মূলত ব্যবহার হবে ফুল ইনফাইনিটিভ অথবা টু ইনফাইনিটিভ। ইনফাইনিটিভের অনেক প্রকার রয়েছে, প্রোগ্রেসিভ ইনফাইনিটিভ, ফুল ইনফাইনিটিভ, তারপরে ফুল ইনফাইনিটিভ অথবা টু ইনফাইনিটিভ, তারপরে পারফেক্ট ইনফাইনিটিভ, প্যাসিভ ইনফাইনিটিভ, বেয়ার ইনফাইনিটিভ, স্প্লিট ইনফাইনিটিভ, অনেক ধরনের ইনফাইনিটিভ রয়েছে। তোমাদের এখানে শুধু যে ফুল ইনফাইনিটিভ এটা দিয়ে পরীক্ষায় সাধারণত আসে, অথবা ইনফাইনিটিভ ফ্রেজ দিয়ে। যেমন দেখো কিছু উদাহরণ দেখো, টু আর ইজ হিউম্যান, অর্থাৎ মানুষ মাত্রই ভুল আছে। তাহলে এখানে তাহলে টু আর ইজ হিউম্যান, তাহলে দেখো এখানে শুধু ইনফাইনিটিভের ব্যবহার হয়েছে, মানে ফুল ইনফাইনিটিভ, টু আর, ফুল ইনফাইনিটিভের ব্যবহার এখানে হয়েছে। তারপর দেখো আমরা ইনফাইনিটিভ ফ্রেজ, এটা বেশি আসার পসিবিলিটি তোমাদের রয়েছে। ইনফাইনিটিভ ফ্রেজটা আলোচনাটা দেখো, টু মেক আ ক্যাসল in the air is a common phenomenon of the teenagers। এখানে দেখো টু মেক আ ক্যাসল, তাহলে টু মেক আ ক্যাসল ইন দ্য এয়ার এটা হচ্ছে একটা আসলে ইডিয়ম। এটার অর্থ হচ্ছে মানে কল্পনা বিলাসী। মানে তোমরা দেখবা মাঝে মাঝে যখন পড়ার টেবিলে তুমি পড়তে বসেছো, কিন্তু দেখা যায় তুমি হঠাৎ করে আছো পড়ার টেবিলে, একটু পরেই দেখবা যে তুমি পুরো স্বপ্নের রাজ্যে ভ্রমণ করছো। তাহলে এটা হচ্ছে টু মেক, এখানে দেখো টু রয়েছে আর ভার্বের বেস ফ্রম রয়েছে, এটা হচ্ছে ফুল ইনফাইনিটিভ। তাহলে টু মেক আ ক্যাসল ইন দ্য এয়ার মানে শোনো, এই যে এয়ার, বাতাসে তো কোনো ক্যাসল, আ বিগ বিল্ডিং, ইট ইজ নট পসিবল টু বিল্ড আ বিগ বিল্ডিং ইন দ্য এয়ার। তাহলে এটা হচ্ছে কল্পনার রাজ্যে পরিভ্রমণ করা। ইজ আ কমন ফেনোমেনন মানে হচ্ছে ঘটনা। দেখো এখানে কিন্তু আর্টিকেল আ রয়েছে, যার কারণে এখানে কিন্তু ফেনোমেনন এটা একটা সিঙ্গুলার, এটার প্লুরাল হচ্ছে ফেনোমেনা। হ্যাঁ, আরও কিছু রয়েছে যেমন ক্রাইটেরিয়া, হ্যাঁ, থিসিস, ওয়েসেস। তাহলে এইগুলো হচ্ছে ল্যাটিন প্লুরাল, আর এই ল্যাটিন প্লুরাল কিন্তু তোমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এসে থাকে। তাহলে এগুলো অবশ্যই তোমাদের জানতে হবে। তাহলে এখানে দেখো, এখানে তাহলে ইনফিনিটিভ ফ্রেজ কোনটা এই সেন্টেন্সে, এটা হচ্ছে এখানে মেইন ভার্ব। তাহলে এখানে পুরোটা হচ্ছে এখানে ইনফিনিটিভ ফ্রেজ। এখানে আসলে এটা নাউন ফ্রেজ হিসাবে ব্যবহৃত হয়েছে, কারণ এটা এই সেন্টেন্সের সাবজেক্ট। সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি যেটা এখানে নাউন ফ্রেজ অথবা ইনফাইনিটিভ ফ্রেজ। তাহলে আমি আশা করি তোমরা ইনফিনিটিভ অথবা ইনফিনিটিভ ফ্রেজের ব্যবহারটা তোমরা বুঝতে পেরেছ। তারপর চলে যাই আমরা অন্য নিয়মে। দেখো এরপর হচ্ছে নাম্বার 14 হচ্ছে
the sooner the better, আর হচ্ছে the more the more। এগুলো আসলে কম্পারেটিভের জন্য ব্যবহার হয়, যেমন যত দ্রুত তুমি এই বিষয়ে স্টেপ নেবে সেটা তোমার জন্য অনেক বেশি ভালো হবে। আবার দামোর যে যতই পড়িবে ততই শিখিবে, এই ধরনের কথাগুলোর জন্য এগুলা ব্যবহার করা হয়ে থাকে। এটার ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে এই যে ফার্স্ট ক্লজটা তুমি যেই কনস্ট্রাকশনে সেন্টেন্সের ইউজ করবে, দ্বিতীয় যে দ্য বেটার, এটা তোমাকে ঠিক একইভাবে ইউজ করতে হবে। যেমন আমি কিছু উদাহরণ দেখাচ্ছি তোমাদেরকে। the more you read, the more you learn। এই সেন্টেন্সটার দিকে তুমি খেয়াল করো, আমি দ্য মোর এরপরে কিন্তু আমি একটা সাবজেক্ট দিয়েছি, একটা ভার্ব দিয়েছি। আবার দেখো দ্য মোর ওই পাশে কিন্তু একটা সাবজেক্ট দিয়েছি, ভার্ব দিয়েছি। অর্থাৎ তোমার এখানে মনে রাখতে হবে এগুলা ব্যবহারের ক্ষেত্রে তুমি যেভাবে তোমাকে ব্যবহার করতে বলবে ওইভাবে তোমাকে ব্যবহার করতে হবে। তারপর চলো আমরা পরেরটা চলে যাচ্ছি। নাম্বার এরপরে দেখো 15 হচ্ছে as long as, till, until। এগুলো প্রত্যেকটা অর্থই পর্যন্ত অথবা পর্যন্ত না। যেমন আনটিল মানে হচ্ছে পর্যন্ত না, আর অ্যাজ লং অ্যাজ যতক্ষণ, টিল যতক্ষণ, এগুলোর ক্ষেত্রে তাহলে যতক্ষণ আমরা যে যতক্ষণ পর্যন্ত, এভাবে এইসব অর্থ ব্যবহার করার জন্য এই ওয়ার্ডগুলো বা এই ফ্রেজগুলো ব্যবহার করা হয়ে থাকে। তাহলে দেখো আমি উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি যে study as long as you can, মানে এটা অর্থ হচ্ছে স্টাডি পড়াশোনা করো, অ্যাজ লং অ্যাজ যতক্ষণ, মানে তুমি যতক্ষণ পারো ততক্ষণ পড়াশোনা করো। আরও উদাহরণ দেখো, wait here till the rain stops। তাহলে ওয়েট হিয়ার অপেক্ষা করো, till the rain stop যতক্ষণ না বৃষ্টি বন্ধ হচ্ছে ততক্ষণ অপেক্ষা করো। তারপর আরও কিছু ব্যবহার দেখো, আনটিলের একটা ব্যবহার দেখাচ্ছি যে wait here until I come back। হ্যাঁ, তাহলে এখানে দেখো ওয়েট হিয়ার আনটিলে কিন্তু একটা এল আর টিলে হচ্ছে দুইটা এল। আই কাম ব্যাক, যতক্ষণ না পর্যন্ত আমি ফিরে আসি ততক্ষণ পর্যন্ত তুমি ওয়েট করো। তাহলে এটা হচ্ছে এই ব্যবহারগুলো আমরা শিখলাম। তারপরে রুলে আমরা চলে যাচ্ছি নাম্বার 16। নাম্বার 16 হচ্ছে ইনস্টেড অফ, INSTEAD, ইনস্টেড অফ অথবা ইন লিউ অফ। এগুলো শব্দের অর্থ হচ্ছে পরিবর্তে, অর্থাৎ কোনো কিছুর পরিবর্তে যদি কোনো কিছু অন্য কোনো কাজ করা হয় সেক্ষেত্রে ইনস্টেড অফ অথবা ইন লিউ অফ এগুলো ব্যবহৃত হয়ে থাকে। এই ফ্রেজগুলো এগুলো মূলত প্রেপোজিশনাল ফ্রেজ। দেখো একটা উদাহরণের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করছি আরও কমপ্লিটলি। আই লাইক teaching, but my father wants me that I work
I work with him in his farm. In his farm in a state of টিচিং। শোনো, প্রিপোজিশনাল ফ্রেজ আর প্রিপোজিশনগুলো কিন্তু একই রকমভাবে কাজ করবে। তো যার কারণে ইনস্টেড অফ এরপর যদি তুমি ভার্ব বসাও তাহলে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই ভার্বের আইএনজি ফর্মটা ব্যবহার করতে হবে। অর্থটার দিকে খেয়াল করো, আই লাইক টিচিং, আমি টিচিং পছন্দ করি। বাট দেখো এখানে কিন্তু একটা কমা রয়েছে, ইউ হ্যাভ টু পুট আ কমা বিফোর আ কোঅর্ডিনেটিং কনজাংশন if coordinating conjunction make two dependent clauses, অর্থাৎ join two dependent clauses। অর্থাৎ এখানে দেখো যদি বাট অ্যান্ড বাট অর এগুলা যদি বাক্যের মাঝখানে বসে আমরা সাধারণত কমা ব্যবহার করি না, কিন্তু এটা একটা ভুল, এটাকে বলা হয় কমা স্লাইস, অর্থাৎ কমার ব্যবহারজনিত ভুল, সেটাকে বলা হয় কমা স্লাইস। তাহলে এই যে অ্যান্ড বাট অর এই যে কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো যে রয়েছে এগুলো যদি দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যদি একত্রিত করে সেক্ষেত্রে তোমাকে এর পূর্বে অবশ্যই কমা বসাতে হবে। তাহলে দেখো আই লাইক টিচিং এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর ওই পাশের যে ক্লজটা রয়েছে সেটাও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যার কারণে এখানে অবশ্যই তোমাকে কমা দিতে হবে। বাট মাই ফাদার ওয়ান্টস মি, কিন্তু আমার বাবা চায় যে আই ওয়ার্ক উইথ হিম, আমি তার সাথে কাজ করি ইন হিজ ফার্ম, তার ফার্মে, ইনস্টেড অফ টিচিং, টিচিংয়ের পরিবর্তে, অর্থাৎ কোনো কাজের পরিবর্তে অন্য কোনো কাজ করা, এই ধরনের বোঝানোর জন্য ইনস্টেড অফ টিচিং এইভাবে ব্যবহার করা হয়ে থাকে। দেখো আমরা এরপরের রুলে চলে যাচ্ছি। এবার দেখো রুল নম্বর 17 দেখো, বিকজ অফ, ওয়িং টু, due to, regard to, তারপর হচ্ছে এগুলো মূলত ফরের জন্য ব্যবহৃত হয়। আরও আছে যেমন উইথ আ ভিউ টু, আর কিছু আছে যেমন look forward to, with a view to, look forward to, তারপর feel like, এই কয়টাই বেশি আসে। আরেকটা আছে would you mind, would you mind, এগুলো এখানে দেখো বিকজ অফ মানে কারণে বা জন্যে, ওয়িং টু, ডিউ টু, রিগার্ড টু, উইথ এ ভিউ টু, প্রত্যেকটা অর্থই হচ্ছে জন্যে বা উদ্দেশ্য, এই ধরনের মিনিংয়ের জন্য এগুলা ব্যবহার হয়। লুক ফরওয়ার্ড টু মানে কোনো অধীর আগ্রহে অপেক্ষা করা বা এই ধরনের জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। ফিল লাইক অর্থ হচ্ছে ইচ্ছা করছে, তোমার যদি কোনো কিছু ইচ্ছা করছে এমন মনে হয় তাহলে এটা হচ্ছে ফিল লাইক। আর উড ইউ মাইন্ড অত্যন্ত ভদ্রতা সূচক ব্যবহার করার জন্য, কাউকে অত্যন্ত ভদ্রভাবে কোনো কিছু রিকোয়েস্ট করার জন্য উড ইউ মাইন্ড এটা ব্যবহৃত হয়ে থাকে। তাহলে দেখো আমরা কিছু উদাহরণ দেখার চেষ্টা করছি। দেখো বিকজ অফ করোনা ভাইরাস opening our college has been postponed। এখানে খেয়াল করো বিকজ অফ করোনা ভাইরাসের কারণে ওপেনিং আওয়ার কলেজ, আমাদের কলেজ খোলাটা হ্যাজ বিন পোস্টপোন মানে বিলম্বিত হয়েছে বা স্থগিত রয়েছে। তাহলে এখানে বিকজ অফ এই পর্যন্ত হয়তো তোমাকে দেওয়া থাকতে পারে, আর তারপরের টুক তোমাকে নিজে দিতে হবে। আরেকটা মনে রাখতে হবে, এগুলোর পর যদি ভার্ব ব্যবহৃত হয়
এগুলোর পর যদি ভার্ব ব্যবহৃত হয় সেক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করতে হবে। যেমন দেখো আরও উদাহরণ দেখো, হি went to rural home with a view to celebrating Eid vacation. Okay, he went to rural home, সে তার গ্রামের বাড়িতে গিয়েছিল with a view to celebrating Eid. celebrating এখানে দেখো, তাহলে with a view to এরপরে যে ভার্বটা রয়েছে celebrate, এটা কিন্তু ভার্বের আইএনজি ফর্ম হয়েছে। তার কারণে আমরা বুঝলাম যে with a view to এগুলোর পর যদি ভার্ব আসে তাহলে ভার্বের আইএনজি ফর্মটা ব্যবহার করতে হবে। লুক ফরওয়ার্ড টু, এটা দিয়ে একটা উদাহরণ দেখো যে I look forward to I am looking forward to waiting for the moment when you come. when যে ক্লজ দ্বারা শুরু হয় অ্যাডভার্বিয়াল ক্লজ, এই ক্লজগুলো যদিও ভবিষ্যৎ অর্থ প্রকাশ করে কিন্তু এরপরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়ে থাকে। এখানে দেখো আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু ওয়েটিং, আমি গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি ফর দ্য মোমেন্ট। এখানে দেখো লুকিং ফরওয়ার্ড টু, এটার পরে যে কিন্তু ভার্বের আইএনজি ফর্ম ব্যবহৃত হয়েছে, তাহলে ফর দ্য মোমেন্ট ওয়েন ইউ কাম মানে কখন তুমি আসবে। তারপর দেখো ফিল লাইক দেয়া দেখো উদাহরণ দেখো যে I feel like speaking English like the English. দেখো I feel like মানে আমার ইচ্ছা করছে স্পিকিং ইংলিশ বলতে, ইংরেজি বলতে, তাহলে I feel like, দেখো ফিল লাইকের পরে কিন্তু স্পিকিং ভার্বের আইএনজি ফর্ম ব্যবহৃত হয়েছে, তাহলে I feel like speaking English, আমার ইচ্ছা করছে ইংরেজি বলতে, লাইক দ্য ইংলিশ ইংরেজদের মতো করে, লাইক দ্য নেটিভ স্পিকারদের মতো করে। তাহলে এখানে দেখো যে কোনো জাতি দ্বারা যদি মানে কোনো জাতির নাম বুঝায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আর্টিকেল দি ব্যবহার করতে হবে। দেখো উড ইউ মাইন্ড অত্যন্ত ভদ্রতা সূচক ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে, যেমন উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর। হ্যাঁ, তাহলে এখানে মানে আপনি কি দয়া করে, তুমি যদি তোমার বাবাকে কখনো দরজা বন্ধ করতে বলো তাহলে এটা খুব ভদ্রভাবে তুমি বলতে পারো উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর। চলো আমরা পরে দেখো নাম্বার 18 হচ্ছে টু। ইংরেজিতে এই যে একটা চমৎকার ব্যবহার রয়েছে টু, এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই কিন্তু এটার অর্থটা সবসময় নেগেটিভ হবে। যেমন দেখো দ্য ম্যান ইজ টু ডিসঅনেস্ট টু স্পিক দ্য ট্রুথ। দেখো এটার অর্থটার দিকে খেয়াল করো, দ্য ম্যান ইজ টু ডিসঅনেস্ট, মানুষটা এতই ডিসঅনেস্ট যে টু স্পিক দ্য ট্রুথ, সে সত্য কথা বলতেই পারে না। তাহলে এটা সাধারণত সিম্পল সেন্টেন্স, এটা দিয়ে সিম্পল সেন্টেন্স গঠিত হবে এবং এটার অর্থটা সবসময় নেগেটিভ হবে। আরও কিছু উদাহরণ দেখো, দ্য প্রবলেম ইজ difficult for me
টু সলভ। তাহলে দেখো দ্য প্রবলেম ইজ টু ডিফিকাল্ট, তাহলে টু ডিফিকাল্ট ফর মি, অর্থাৎ টু এরপরে কিন্তু কিছু ফ্রেজ ব্যবহার হতে পারে, আবার কখনো ওয়ার্ডও ব্যবহৃত হতে পারে। যেমন দেখো আরও কিছু উদাহরণ দেখো, দ্য ফ্যাক্ট অথবা দ্য মুভি ইজ টু ইন্টারেস্টিং আ ম্যাটার, MATTER, টু ওভারলুক। তাহলে দেখো দ্য ফ্যাক্ট মানে ঘটনাটা ইজ টু ইন্টারেস্টিং এ ম্যাটার, এটা এত ইন্টারেস্টিং একটা ঘটনা ছিল, টু ওভারলুক, ওভারলুক মানে উপেক্ষা করা, যে আমরা উপেক্ষা করতে পারিনি। দেখো ওভারলুক, এখানে কিছু মজার ব্যবহার রয়েছে, যেমন দেখো ওভারলুক মানে কি উপেক্ষা করা, আবার লুক ওভার মানে পরীক্ষা করা। আবার দেখো এমন কিছু আরও ওয়ার্ড রয়েছে, আউটপুট, পুট আউট, কাম ইন, ইনকাম। তাহলে আমি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তারপর নাম্বার 19 এবং দ্য লাস্ট রুল, সেটা হচ্ছে কোরিলেটিভ কনজাংশনগুলো যে রয়েছে, নট অনলি but also either or neither nor। শোনো এগুলো সব সময় সেকেন্ড, অর্থাৎ সেকেন্ড যে সাবজেক্ট অনুযায়ী এটার ভাবটা ব্যবহৃত হয়। যেমন দেখো নট অনলি she but also her friends are responsible। হ্যাঁ, এখানে খেয়াল করো, এখানে কিন্তু আমি নট অনলি শি অনুযায়ী কিন্তু তুমি বসাতে পারবে না। আর কিন্তু যদি দুইটা সাবজেক্ট যদি অ্যান্ড, নট, অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যাকম্পেন্ড বাই, এগুলো দ্বারা যদি যুক্ত হয় উইথ, তাহলে যুক্ত হলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। আর যদি কোরিলেটিভ কনজাংশনগুলো দ্বারা যদি দুইটা সাবজেক্ট যুক্ত হয়, সেক্ষেত্রে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। এখানে দ্বিতীয় সাবজেক্ট দেখো হার ফ্রেন্ডস, এটা প্লুরাল রয়েছে, যার কারণে এখানে আর রয়েছে। আমাদের রুলের আলোচনা এখানেই শেষ। এখন শুধু আমি কয়টা তোমাদেরকে প্রভাবস লিখে দিব, যেগুলো পরীক্ষায় কিভাবে আসে এটা দেখানোর মাধ্যমে আমি ক্লাসটা শেষ করব। ডিয়ার স্টুডেন্টস, হিয়ার আর সাম প্রভাবস। দেখো উদাহরণগুলো দেখো, এখানে তোমার মোটামুটি এই 7টা তোমাদের এই পর্যন্ত যত কলেজে অথবা যত বোর্ড প্রশ্ন এসেছে, মোটামুটি এই 7টাই ঘুরে ফিরে বারবার এসেছে। তারপরও আমরা মোট 10টা প্রভাব শিখলে মোটামুটি বলা যায় যে হয়ে যাবে। কিন্তু ফর ইউর ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য তোমাকে কিন্তু ইউ হ্যাভ টু লার্ন আ লট অফ প্রভাবস। দেখো ইন্ডাস্ট্রি ইজ দ্য কে টু সাকসেস, পরিশ্রমী সৌভাগ্যের প্রসূতি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটার অর্থ তোমরা পারো। এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস, সঙ্গ দেখে লোক চেনা যায়। এ ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুট, অর্থাৎ এখানে দেখো মনে রাখবে যে ইটস আর ইটস এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। যেমন ইটস মানে হচ্ছে ইট ইজ অথবা ইট হ্যাজ, আর ইটস এটার পরে অবশ্যই একটা নাউন বসবে। আর যে ফ্রুটটা ইন জেনারেল, ফ্রুট কখনো তুমি প্লুরাল ব্যবহার করতে পারবে না। তারপর দেখো ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফেল, এটার ব্যবহার তুমি জানো। টাইম অ্যান্ড টাইড এটাও জানো তুমি। ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস, তাহলে অর্থাৎ মানুষের পরিকল্পনা এক ধরনের আর বিধাতার পরিকল্পনা আরেক ধরনের। অর্থাৎ মানুষ যেটা চায়, বিধাতা যদি সেটা না চায় তাহলে সেটা মানুষ করতে পারে না। মানুষের এক ধরনের পরিকল্পনা, বিধাতার অন্য ধরনের পরিকল্পনা। এখানে দেখো কিন্তু এখানে কমা ব্যবহার হয়েছে, কারণ দুইটা ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ এখানে ব্যবহার করা হয়েছে, যার কারণে এখানে দ্য ম্যান হু ইজ ড্রয়িং ক্যাচেস অ্যাট এ স্ট্র, আর ড্রয়িং ম্যান ক্যাচেস অ্যাট এ স্ট্র, এটা দুইটা একই। এটা হচ্ছে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, মানে হচ্ছে মানুষের যতক্ষণ নিঃশ্বাস থাকে, বেঁচে থাকে মানুষ, ততক্ষণই তার আশা থাকে। মেনি আ লিটল মেক্স আ মাইকেল, এটা হচ্ছে রায় কুড়াতে বেল, অর্থাৎ কোনো অল্প জিনিস করতে করতে বেশি হয়ে যাওয়া। ওয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, ইচ্ছা থাকলে উপায় হয়। আনইজি লাইজ দ্য হেড দ্যাট ওয়ার্স এ ক্রাউন, অর্থাৎ এখানে বোঝানো হয়েছে আনইজি লাইজ দ্য হেড,
অর্থাৎ দ্যাট ওয়ার্স এ ক্রাউন, অর্থাৎ যে ক্রাউন পরে মানে রাজা বা নেতৃত্বস্থানীয় যারা রয়েছে তাদের মাথায় সব সময় প্রবলেম থাকি। দেখো আমি আবার দেখাবো শুধু একটা উদাহরণ কিভাবে পরীক্ষায় তোমাদের আসে। দেখো প্রভাবগুলো বোর্ডে কিভাবে আসবে। ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড, তোমাকে অনেক কঠিন পরিশ্রম করতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু বিকাম সাকসেসফুল, তুমি যদি সফল হতে চাও তাহলে তোমাকে অনেক বেশি ওয়ার্ক হার্ড করতে হবে, কঠিন পরিশ্রম করতে হবে। বিকজ কারণ দেয়ার ইজ এ প্রভাব, একটা প্রভাব রয়েছে। দেখো কঠিন পরিশ্রম নিয়ে একটা প্রবাদ রয়েছে, ইন্ডাস্ট্রি ইজ দ্য মাদার অফ সাকসেস অথবা কি টু সাকসেস। তাহলে তুমি প্রভাব এখানে তুমি কি দিয়ে দিবা যে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, এটা কে টু সাকসেস এটা দিয়ে দিলি তাহলে কিন্তু তোমার হয়ে যায়। এভাবেই কিন্তু পরীক্ষায় আসবে। নো মোর টুডে, দিস ইজ অল অফ দ্য ডিসকাশন অফ কমপ্লিটিং সেন্টেন্সেস। If you get by heart the rules I discussed, you will be able to solve the problem relating to this section, question number 4. No more today. Allah Hafiz. See you in the next class.